আজকে আমরা কথা বলবো গ্রামীণ ভারতের সামাজিক বঞ্চনা নিয়ে। এটা বেশ বেশ গভীর একটা সমস্যা। হুম। এর কারণ কি, এর ফলে কি হচ্ছে, আর সরকারই বা কি করছে, এই সব নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের কাছে সোশ্যাল ডেপ্রিভেশন পিডিএফ ফাইলের কিছু তথ্য আছে, আমরা সেটার উপর ভিত্তি করেই কথা বলবো। হুম। আর সামাজিক বঞ্চনা বলতে কিন্তু শুধু টাকার অভাব বোঝায় না, তাই না? ঠিক। এটা হলো যখন কিছু মানুষ বা একটা পুরো গোষ্ঠী সমাজের বাকিদের থেকে কেমন যেন আলাদা হয়ে যায়, সুযোগ সুবিধা পায় না, মেলামেশা করতে পারে না, মানে সবকিছু থেকে একটু বাইরে। এর মধ্যে তো তাহলে অর্থনীতি, সমাজ, পরিকাঠামো সবই জড়িয়ে আছে। একদম সবই জড়িয়ে, অর্থনৈতিক, সামাজিক, আবার ধরুন রাস্তাঘাট, স্কুল কলেজ, হাসপাতাল, এসব। আমাদের হাতে থাকা তথ্যে গ্রামে এই বঞ্চনার কিছু কারণের কথা বলা হয়েছে। আচ্ছা, প্রথমে যদি অর্থনৈতিক দিকটা দেখি, কাজের সুযোগ তো খুব কম, তাই না? খুবই কম। বেশিরভাগটাই তো চাষবাসের উপর নির্ভর করে। আর চাষের কাজ তো সারা বছর থাকে না। ঠিক তাই, বর্ষাকালে হয়তো কাজ থাকে, কিন্তু অন্য সময় তখন বেকার বসে থাকা। আর কলকারখানাও তো তেমন নেই যে অন্য কাজ করবে। এটা একটা বড় সমস্যা। এর সাথে যোগ করুন কম আয়। ধরুন চাষিরা, তারা ফসলের ঠিক দামটাই পায় না অনেক সময়। ওই মধ্যস্বত্বভোগীদের জন্য। হ্যাঁ, সেটাও একটা কারণ। আবার ভাবুন, কেউ যদি একটা ছোট দোকান বা কিছু করতে চায়, টাকা কোথায়, পুঁজি নেই। ব্যাংক থেকে লোন পাওয়াও তো সহজ না। মোটেই না। অনেক নিয়মকানুন, জামানত চায়। গরিব মানুষ কোথা থেকে দেবে? তখন বাধ্য হয়ে ওই মহাজনদের কাছে যেতে হয়, চড়া সুদে। যা একরকম ফাঁদ তৈরি করে। ঠিক, একটা চক্র। আর পরিকাঠামোর অভাবের কথা বলছিলেন। হ্যাঁ, যেমন ধরুন রাস্তাঘাট। বর্ষাকালে একটা রোগী নিয়ে হাসপাতালে যাওয়া যে কি অবস্থা হতে পারে। সেটাই। শুধু রাস্তা কেন, ভালো স্কুল নেই, কলেজ নেই, স্বাস্থ্য পরিষেবাও তো। হয়তো সাপে কামড়ালো, কিন্তু কাছের স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারই নেই বা ওষুধ নেই। উফ। আবার ধরুন ইন্টারনেট। শহরে ছেলেমেয়েরা অনলাইন ক্লাস করছে, চাকরির আবেদন করছে। গ্রামে অনেকের সেই সুযোগটাই নেই। এই সব মিলিয়ে কিন্তু বঞ্চনাটা আরও বাড়ে। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো, এই কারণগুলো তো একটা আরেকটার সাথে জুড়ে আছে, তাই না? একদম, একটা চক্রের মতো। একটা সমস্যা আরেকটা ডেকে আনে। তাহলে এর প্রভাবটা কোথায় গিয়ে পড়ছে, ফলটা কি হচ্ছে? ফল তো মারাত্মক। অনেক দিকের প্রভাব। যেমন ধরুন শিক্ষা। স্কুলের মান ভালো না, বা হয়তো বাড়িতে সাহায্য করার জন্য বা মেয়ের বিয়ে দেওয়ার জন্য পড়াশোনা বন্ধ হয়ে গেল। স্কুল ছুট, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। হ্যাঁ, উচ্চশিক্ষা বা ভালো হাতের কাজ শেখার সুযোগও কম। স্বাস্থ্যের কথা যদি বলেন, অপুষ্টি একটা বড় সমস্যা। শিশু মৃত্যু, মায়েদের মৃত্যু, এগুলোর হার বেশি। সময় মতো চিকিৎসা না পাওয়া। সেটাও তো আছেই। ধরুন বড় কোনো অসুখ হলো, দূরে শহরে নিয়ে যেতে যেতেই হয়তো দেরি হয়ে যায়। আর এই যে এত অভাব, বেকারত্ব, অনিশ্চয়তা, এর থেকে মানসিক চাপ বাড়ে, হতাশা আসে। সমাজবিজ্ঞানী এমিল ডারখাইম কি এরকম কিছুর কথাই বলেছিলেন? ওই অ্যানোমি। হ্যাঁ, অনেকটা সেরকম। মানে পুরনো ব্যবস্থাগুলো যখন ভেঙে যায় কিন্তু নতুন কোনো দিশা পাওয়া যায় না, তখন এক ধরনের দিশেহারা অবস্থা তৈরি হয়। আর ক্ষমতার ব্যাপারটা ম্যাক্স ওয়েবার যেমন বলেছিলেন। হ্যাঁ, ওয়েবারের তত্ত্ব অনুযায়ী ক্ষমতা, সামাজিক সম্মান আর সম্পত্তি, এগুলোর ভাগবাটোয়ারাটাও তো সমান নয়। যেমন ধরুন ভূমিহীন চাষি, তার দর কষাকষির ক্ষমতাই নেই, সে তো বঞ্চিত হবেই। এর অর্থনৈতিক প্রভাবও তো পড়ছে নিশ্চয়ই। অবশ্যই। গ্রাম আর শহরের আয়ের তফাৎ বাড়ছে। চাষবাসে অনেকে কাজ করছে ঠিকই, কিন্তু হয়তো প্রয়োজনের তুলনায় বেশি লোক, ছদ্ম বেকারত্ব আর দারিদ্র্য একটা চক্রের মতো চলতেই থাকে। আর মানুষজন কাজের খোঁজে শহরে চলে আসছে। হ্যাঁ, গ্রামগুলো খালি হয়ে যাচ্ছে কর্মঠ লোকদের থেকে। এটাও একটা সমস্যা। আর সমাজের কি প্রভাব পড়ছে? মানুষ একা হয়ে যাচ্ছে, সামাজিক বিচ্ছিন্নতা বাড়ছে, অপরাধ বাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়। পুরনো যে বাঁধনগুলো ছিল, যেমন একান্নবর্তী পরিবার, সেগুলো ভেঙে যাচ্ছে। এমনকি দেশের রাজনীতি বা ভোট নিয়েও অনেকের আগ্রহ কমে যাচ্ছে। এটা তো বেশ জটিল। সরকার কি কিছু করছে এই বঞ্চনা কমাতে? তথ্যে কি কোনো কর্মসূচির কথা আছে? হ্যাঁ, হ্যাঁ, বেশ কয়েকটার কথা বলা আছে। যেমন ধরুন ওই যে ১০০ দিনের কাজ, MGNREGA। ও, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন। হ্যাঁ, ওটা গ্রামের পরিবারকে বছরে অন্তত ১০০ দিনের কাজের একটা গ্যারেন্টি দেয়। তারপর প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে, গরিবদের পাকা বাড়ি তৈরির জন্য সাহায্য। আয়ুষ্মান ভারত।
স্বাস্থ্য বীমা। একদম। আয়ুষ্মান ভারত আছে গরিব পরিবারগুলোর জন্য, আবার মহিলাদের স্বনির্ভর করার জন্য DAYNRLM বা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন আছে, যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রোজগারের ব্যবস্থা করা হয়। তথ্যে তো ওই সংরক্ষণ নীতির কথা উল্লেখ করা হয়েছে, মানে তফসিলি জাতি, উপজাতি, ওবিসিদের জন্য চাকরি বা শিক্ষায় যে সংরক্ষণ। হ্যাঁ, সেটাও একটা ব্যবস্থা হিসেবে উল্লেখ আছে। আর বেটি বাঁচাও বেটি পড়াও উদ্যোগটাও তো এই দিকেই লক্ষ্য রাখে। তাহলে সরকার চেষ্টা করছে আয়, বাড়ি, স্বাস্থ্য, মহিলাদের ক্ষমতায়ন এইসব দিকে নজর দেওয়ার। হ্যাঁ, চেষ্টা তো হচ্ছে, কিন্তু ওই তথ্যে এটাও বলা হচ্ছে যে এই প্রকল্পগুলো সবার কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না অনেক সময়। রূপায়ণে সমস্যা আছে, দুর্নীতি আছে, আর সমাজের ভেতরে যে বৈষম্যগুলো গেঁথে আছে সেগুলো তো রাতারাতি চলে যায় না। তার মানে শুধু টাকা বা প্রকল্প দিলেই হবে না। না, শুধু আর্থিক সাহায্য যথেষ্ট নয়, একটা সামগ্রিক বদল দরকার, গোড়া ধরে টান দিতে হবে। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? আমাদের কাছে থাকা তথ্য বলছে, গ্রামীণ ভারতে এই সামাজিক বঞ্চনাটা আসলে অনেকগুলো কারণের একটা জটিল গিট, মানে অর্থনীতি, সমাজ, পরিকাঠামো সব মিলিয়ে। আর এর প্রভাব খুবই খারাপ। খুবই নেতিবাচক প্রভাব। আর সরকার যদিও অনেক কিছু করার চেষ্টা করছে, এই প্রকল্পগুলোকে ঠিকভাবে কাজে লাগানো, মানুষের কাছে পৌঁছে দেওয়া, আরও যে বললাম সমাজের গভীরে থাকা বৈষম্যগুলোকে দূর করা, এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তথ্যগুলো সেদিকে ইঙ্গিত করছে। এই আলোচনা থেকে শেষ একটা প্রশ্ন মনে আসছে। আমরা দেখলাম অর্থনীতি, পরিকাঠামো, সমাজের রীতিনীতি, এমনকি পরিবেশ বা জলবায়ু পরিবর্তন, এই সব কিছুই একে অপরের সাথে জুড়ে আছে। তাহলে ভবিষ্যতে কিভাবে এই সবগুলোকে আলাদা করে না দেখে একসাথে জুড়ে একটা ভালো সমাধানের রাস্তা বার করা যায়, এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়। সত্যিই ভাবার বিষয়। এই আন্তঃসংযোগগুলো বুঝে এগোনোটা খুব জরুরি।